আসসালামু আলাইকুম। আজ 20শে মে 2025 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ডোনাল্ড ট্রাম্প কি হাসিনাকে প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন? গ্রেফতার আতঙ্কে চঞ্চল চৌধুরী বাতিল করলেন কলকাতা সফর। অবিশ্বাস্যভাবে গাজার পক্ষে শক্তভাবে দাঁড়ালো যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও স্পেন। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ এআই প্রযুক্তির মাধ্যমে নকল করে শেখ হাসিনা সম্পর্কে তৈরি একটি ভিডিওকে ট্রাম্পের মন্তব্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা বলে শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। ফ্যাক্ট চেক টিম জানিয়েছে, সম্প্রতি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছেন। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওর মাধ্যমে এই দাবিটি প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে অনুসন্ধানের শুরুতে রিউমার স্ক্যানার ভিডিওটির পর্যালোচনা করে। এতে দেখা যায়, ট্রাম্পের ঠোঁটের নড়াচড়া ও বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ট্রাম্পের একই স্থান ও একই পোশাকে একাধিক বক্তব্যের ভিডিও পাওয়া যায়। তবে প্রচারিত বক্তব্যটি কোথাও পাওয়া যায়নি। এমনকি তার এ ধরনের বক্তব্য লিখিত আকারেও দেশীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। ভিডিওতে দাবি করা হয়, ট্রাম্প 15 মে বাংলাদেশ সফরে আসবেন। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করলে তা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হতো। ফ্যাক্ট চেক অনুসন্ধান করে রিউমার স্ক্যানার শনাক্ত করে যে এআই প্রযুক্তি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ নকল করে তৈরি একটি ভিডিওকে শেখ হাসিনা সম্পর্কে ট্রাম্পের মন্তব্য দাবি করে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা। রিউমার স্ক্যানার জানিয়েছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 9 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, লন্ডন সফরের সময়সূচি ও কর্মসূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এ সফরে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তারা থাকবেন। উল্লেখ্য, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য। ঢাকায় অবস্থানরত এক কূটনৈতিক জানিয়েছেন, চীন সফরের পর রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈশ্বিক বিবেচনায় এটি একটি অগ্রাধিকারপ্রাপ্ত সফর। এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় তা দেশে ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে। ইউএসএইড বৈশ্বিকভাবে সহায়তা কমিয়ে দেওয়ার পর রোহিঙ্গাদের জন্য অর্থায়নে ভাটা পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যকে নতুন করে অর্থায়নের জন্য রাজি করানোর চেষ্টা করছে বাংলাদেশ। যুক্তরাজ্যে বর্তমানে 6 লাখেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বসবাস করছে। এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করেছে। সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূস বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন সেতুবন্ধন গড়ে তুলতে চান। দেশত্যাগের চেষ্টার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার জামিন দেয়া হয়েছে নুসরাত ফারিয়াকে।
এদিকে নুসরাতের গ্রেপ্তারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে। নিউজ 18-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেপ্তারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল চৌধুরী। রোববার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তার ভারত যাওয়ার কথা ছিল, তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেপ্তার আতঙ্কে আছেন চঞ্চল। এমনকি অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতি সহ অনেক শিল্পী এখন গ্রেপ্তার আতঙ্কে, এমনটাই দাবি করা হয় সেই প্রতিবেদনে। এর আগে ভারতের TV9 বাংলা এর এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আশা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে। অন্যদিকে একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তিগত কারণে কলকাতায় আসা পিছিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয়, কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ। অভিনেতার হাওয়া তুফান যেমন দর্শকদের পছন্দ হয়েছিল, তেমনি সৃজিত মুখার্জির পদাতিকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার পাক ভারত উত্তেজনার প্রসঙ্গ। লাইন অফ কন্ট্রোল LOC থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে জিও নিউজকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 30 মের মধ্যে সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস DGMO সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। চলতি মাসের শুরুতে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর থেকে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে তার দ্বিতীয় ধাপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা একে বিশ্বাসভিত্তিক পদক্ষেপের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করেছেন। একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, সেনা মোতায়েন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় ধাপের অংশ। এর পেছনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টা ছিল। চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ ওঠে, ভারতের কিছু আগ্রাসী পদক্ষেপ সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে। এর জের ধরেই উভয় পক্ষই সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি নেয়। তবে সাম্প্রতিক পদক্ষেপে উভয় দেশ যে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে, সেই বার্তাই স্পষ্ট হচ্ছে। এখনো পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে সেনা প্রত্যাহার নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে DGMO পর্যায়ে সরাসরি সমন্বয় একটি বিরল ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের সমঝোতা দীর্ঘমেয়াদে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমাদের একটা অভ্যাস আছে এরকম যে আমরা ফোনে কথা বলা শেষে ফোনটা আর ডিসকানেক্টেড করি না, অর্থাৎ কেটে দেই না। ফলে কি হয়, আমি কথা বলা শেষে অন্যের সঙ্গে যখন রাফ বা রাস ভাষায় কথা বলি, তখন সেটা ওপ্রান্তে থাকা ফোন কলের ব্যক্তির কাছে চলে যায়, যা অনেক সময় বিব্রতকর পরিস্থিতির তৈরি করে। সুতরাং আপনি ফোনে কথা বলা শেষ করার পর অবশ্যই ফোনটি কেটেছেন কিনা বা বিচ্ছিন্ন করেছেন কিনা তা দেখে নেবেন, নইলে আপনার মর্যাদা যেমন হানি হতে পারে, ঠিক তেমনি আপনার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চলে যেতে পারে অন্যের কাছে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ক্ষতিগ্রস্ত 1000 ফিলিস্তিনিকে এবছর বিনামূল্যে হজ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। এই উদ্যোগে ফিলিস্তিনিদের হজের সম্পূর্ণ খরচ বহন করবেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, যেসব ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলি হামলায় স্বজন হারিয়েছেন, আহত হয়েছেন কিংবা যাদের পরিবার সদস্যরা কারাবন্দী, তাদের জন্যই মূলত এই আমন্ত্রণ। সৌদি বাদশাহের এই মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। সৌদি আরবে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের আওতাধীন দাওয়া অ্যান্ড গাইডেন্স বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে।
সোমবার সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রা, সৌদি আরবে আগমন, আবাসন ও সেবা সবকিছুর জন্য নির্বাহী পরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে 2025 সালের 4 অথবা 5 জুন হজ অনুষ্ঠিত হবে। হজ ও উমরাহ বিষয়ক 2 পবিত্র মসজিদের অতিথি প্রকল্প এর আওতায় এই বিশেষ হজ প্রোগ্রামটি বাস্তবায়িত হবে। এই মানবিক পদক্ষেপ শুধু একটি ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগই নয়, বরং যুদ্ধাহত ও নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সৌদি আরবের সহানুভূতির বহিঃপ্রকাশ বলেই দেখছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অবস্থানকে জোরালোভাবে সমর্থন জানিয়েছে একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক। একই সঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আমরা স্পেনের প্রধানমন্ত্রীর নেয়া সাহসী অবস্থানকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই, এক বিবৃতিতে জানিয়েছে ফোরাম অব থট স্ট্র্যাটেজিক স্টাডিজ, যেখানে আরব ও ইসলামী বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা অন্তর্ভুক্ত। তারা স্পেনের সরকার ও জনগণের কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টাকেও প্রশংসা করেছে, যারা গাজায় সহিংসতা বন্ধ এবং অবরোধ তুলে নেয়ার পক্ষে সোচ্চার হয়েছে। বিবৃতিতে ফোরাম জানিয়েছে, তারা স্পেনের অবস্থানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং প্রধানমন্ত্রী সানচেজের গাজায় ইসরায়েলি পদক্ষেপ নিয়ে সমালোচনাকে স্বাগত জানাচ্ছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওই থিঙ্ক ট্যাঙ্কটি বিশ্ব নেতৃবৃন্দ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানায় যেন তারা স্পেনের মতো অবস্থান গ্রহণ করে এবং ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে, যাতে সামরিক অভিযান বন্ধ করা হয় এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে পারে। স্পেনের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আমরা কোনো গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না। তার এই বক্তব্যের কারণে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতকে তলব করে এবং বক্তব্যটি গভীরতা উল্লেখ করে ব্যাখ্যা দাবি করে। এদিকে ইউরোপের সম্প্রচার সংস্থা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এর সতর্কতা উপেক্ষা করে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিভি গাজা যুদ্ধবিরতি একটি বার্তা সম্প্রচার করে। ইউরোভিশন গানের প্রতিযোগিতার ফাইনালের আগে সম্প্রচারিত বার্তায় বলা হয়, মানবাধিকারের প্রশ্নের নিরাপত্তা কোনো বিকল্প নয়, ফিলিস্তিনের জন্য শান্তি ও ন্যায় বিচার চাই। গত 7 মে স্পেনের পার্লামেন্টে সানচেজ জানান, মাদ্রিদ জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবে, যার মাধ্যমে গাজায় বেসামরিক মানুষ হত্যা বন্ধ ও মানবিক সহায়তা নিশ্চিত করার জরুরি পদক্ষেপ আহ্বান জানানো হবে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রায় 53,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান ও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের নেতারা। গত শুক্রবার ইসরায়েল গাজায় নতুন সামরিক অভিযানের ঘোষণা দেয়। এরপর সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল পুরো গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে। এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আগেই গাজায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছেন। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগণকে জরুরি মানবিক সহায়তা প্রদানে ইসরায়েল সরকারের অস্বীকৃতি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যে কোনো উদ্যোগের বিরোধিতা করি। পরিস্থিতি না বদলালে আমরা সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সহ পরবর্তী পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এই বিবৃতিতে স্বাক্ষর করেন ব্রিটেনের কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী পদপ্রার্থী মার্ক কার্নি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, লন্ডন, অটোয়া ও প্যারিসের নেতারা 7 অক্টোবর গণহত্যার ঘটনায় হামলাকারীদের পুরস্কৃত করতে চাইছেন এবং এই ধরনের আরও হামলাকে উৎসাহ দিচ্ছেন। তিনি আরও বলেন, ইসরায়েল পুরোপুরি বিজয়ের আগ পর্যন্ত আত্মরক্ষামূলক অভিযান চালিয়ে যাবে। তিনি দাবি করেন, যুদ্ধ থামাতে হলে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে হবে এবং গাজা ভূখণ্ডকে অসামরিক অঞ্চল ঘোষণা করতে হবে। এরই মধ্যে মার্চের শুরু থেকে ইসরায়েল গাজায় ওষুধ, খাদ্য ও জ্বালানির প্রবেশ আটকে রেখেছে। ধারণা করা হচ্ছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির চাপ প্রয়োগ করতেই তারা এই কৌশল বেছে নিচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের
1200 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। পশ্চিমা 3 নেতা তাদের যৌথ বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে আমরা সবসময় সমর্থন করি, কিন্তু গাজায় বর্তমান সামরিক অভিযান সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তারা আরও বলেন, নেতানিয়াহু সরকার গাজায় যে মর্মান্তিক পদক্ষেপ নিচ্ছে তার পক্ষে আমরা দাঁড়াতে পারি না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির উদ্যোগকেও তারা সমর্থন জানিয়েছেন। বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন 3 নেতা। হামাস এই বিবৃতিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইন পুনঃপ্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত গাজায় 53,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। প্রায় গোটা গাজা অঞ্চলই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।